আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ক্ষমতার পতন হওয়ার পর থেকে কিংবা শেখ হাসিনার ক্ষমতার পতন হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেটা রাজনৈতিক হোক, আইনশৃঙ্খলা থেকে অন্যান্য বিষয়াদি হোক, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা নানা ধরনের সমস্যা লক্ষ্য করছি। এবং আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু একই সাথে ভারতে বিভিন্নভাবে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। আবার দেশের ভিতরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু নানাভাবে আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থাকাকালীন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, তাদের বিভিন্ন ধরনের হস্তক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু মাঠ রাজনীতিতে ফিরে আসতে পারছে না। তবে আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে নয়। সেই পরিকল্পনা সাধারণত আন্তর্জাতিক মূলল ভিত্তিক বা আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি ভিত্তিক। আমরা পতনের পর থেকে সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগ যে সরকার ছিল, সেই সরকারের পতনের জন্য আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, উনাকে দায়ী হিসাবে শুনতে পেয়েছি। এর পরবর্তীতে যখন আমেরিকার আবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেন। এরপর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন পূর্বে এবং নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন কিংবা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা রাজনীতির সাথে জড়িত, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর নানাবিধ আশা ভরসা নিয়ে বসে আছেন। প্রকৃতপক্ষে তাদের এই আশা ভরসা আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে তাদেরকে ক্ষমতায় ফিরিয়ে আনবে কিনা, অথবা তাদেরকে পুনরায় রাজনীতির মাঠে রাজনীতি করার যে সুযোগ, সেই সুযোগ তৈরি করে দিবে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন তৈরি হচ্ছে। আবার এদিকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেকেই চিন্তাভাবনা করছেন যে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে আওয়ামী লীগ পুনরায় তাদের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতায় বহাল হওয়ার স্বপ্ন দেখছে। আবার অনেকে মনে করছেন যে সেই আন্তর্জাতিক রাজনৈতিক যে শক্তি রয়েছে বা কূটনৈতিক যে চাল রয়েছে, সেই চালকে কাজে লাগিয়ে সাধারণত আওয়ামী লীগ আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিংবা রাজনীতির যে মাঠ রয়েছে, সেই মাঠে তারা অংশগ্রহণ করতে পারবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু এই যে মাঠ রাজনীতি রয়েছে, সেই মাঠ রাজনীতি থেকে অনেকটাই বিরাজনীতিকরণ হিসাবে রয়েছে। এবং তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত, বিশেষত ছাত্র জনতা হিসেবে পরিচিত, এরা কোনোভাবেই আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে মাঠ রাজনীতিতে ফিরে আসার পক্ষে মতামত দিচ্ছেন না। তবে কিছুটা ব্যতিক্রম কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেমন কিছু শর্ত আওয়ামী লীগকে ধরিয়ে দেওয়া হয়েছে, যে শর্তগুলো মানলে সাধারণত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। তবে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্ব থেকে এই সকল শর্তসমূহ আদৌ মানবে না বলেও কিন্তু তারা বিভিন্নভাবে জানান দিয়েছে। কারণ এই সকল শর্ত মানার হলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিনে সেই শর্তকে বাস্তবায়িত করে কিন্তু মাঠ রাজনীতিতে ফিরে আসতেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা কর্তৃক যে প্রস্তাব দেওয়া হয়েছে, যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেই শর্তগুলো তারা কোনোভাবেই মানবেন না। না মেনে তারা আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মোড়লদের সহযোগিতায় তারা পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার চিন্তাভাবনা করছেন। কিংবা আমি যেমনটি বললাম যে নির্বাচনে অংশগ্রহণ করার অথবা রাজনীতি করার যে পরিবেশ, সেই পরিবেশ ফিরে পাওয়ার চিন্তাভাবনা করছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে,
সেই অস্থিরতা বিরাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেমন বিভিন্নভাবে তাদের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানাবিধ ব্যর্থতার কথা স্বীকার করেছেন। একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তবে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে তারা দেশ পরিচালনা করতে পারবে কি পারবে না, এই বিষয় নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক রাজনৈতিক যে কূটকৌশলের প্রতি আস্থা বিশ্বাস, সেটি আমরা সাধারণত আমাদের সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন ওয়াকারুজ্জামান, উনার বক্তব্য থেকে কিছুটা হলেও বিশ্বাস করতে পারি এবং এখান থেকে অনেকটাই আওয়ামী লীগ নেতাকর্মীরা আশার বাণী জাগ্রত করতে পারেন। প্রথমত আমাদের সেনাপ্রধান যে বক্তব্যটি করেছেন সেটি হচ্ছে, পররাষ্ট্রনীতি যতই শক্তিশালী করা হোক না কেন, প্রকৃতপক্ষে যদি সামরিক খাতকে শক্তিশালী না করা হয় তাহলে এই পররাষ্ট্রনীতি কোনো কাজে আসবে না। তাহলে এখানে উনি কিসের ইঙ্গিত দিলেন? প্রকৃতপক্ষে কি দেশে এমন কিছু ঘটতে যাচ্ছে যেই ঘটার পেছনে সাধারণত সামরিক শক্তির প্রয়োগ করতে হবে? আদৌ এই বিষয়ে সঠিক কোনো বিশ্লেষণ বা সঠিক কোনো তথ্যও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে হতে পারে সাধারণত সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন যে আপনারা পররাষ্ট্রনীতি যতই শক্তিশালী করুন না কেন, দেশের সামরিক খাতকে যদি আপনারা শক্তিশালী না করতে পারেন তাহলে হয়তোবা দেশে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি সাধারণত আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে হয়ে যাবে। এবং দ্বিতীয়ত সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন তিনি বর্তমানে দেশে চলমান যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন ধরনের নাশকতা, নৈরাজ্য, চুরি, ডাকাতি, ছিনতাই, এক কথায় জনগণের নিরাপত্তাহীনতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নৈরাজ্য বিষয়ে উনি যে ব্রিফিং দিয়েছেন, সেই ব্রিফিংয়ে উনি স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে সেনাবাহিনী কোনো প্রকার চাপ প্রয়োগ করবে না। অর্থাৎ সেনাবাহিনী তাদের সুর নরম করে যেভাবে স্বাভাবিক কাজ করছে দেশের শান্তি পুনরুদ্ধার করার জন্য, সেভাবে স্বাভাবিকতই কাজ করবে এবং সেনাবাহিনী যখন কাজ করবে তখন কাউকে জোর করে বা বল প্রয়োগ করা যাবে না। এটি সাধারণত যারা বর্তমানে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর হয়ে সিভিলিয়ান অ্যাক্টে, তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন। সেই হিসাবে কিন্তু একটি বিষয় স্পষ্ট করা যাচ্ছে যে সেনাবাহিনী বর্তমান পরিস্থিতিতে কোনো কঠোর ভূমিকায় যাচ্ছে না এবং কঠোর ভূমিকায় না যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? প্রকৃতপক্ষে এটিই হচ্ছে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং এখানে সাধারণত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক যারা মুরল রয়েছেন তারা এমন কিছু কূটকৌশল প্রয়োগ করেছেন বা এমন কিছু রাজনৈতিক চাল বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছেন বা প্রয়োগ করেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই চাচ্ছে যে সেই আন্তর্জাতিক রাজনীতি অনুযায়ী বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি চলুক এবং সেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যখন তারা একটি নির্দিষ্ট বার্তা পাবে তখনই কিন্তু তারা পুনরায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুরোদমে মাঠে নামবে। তবে এখন যে সেনাবাহিনী মাঠে নেই তাও কিন্তু নয়। সেনাবাহিনী ওনার বক্তব্যে বুঝিয়েছেন যে সেনাবাহিনী যেরকম সিভিলিয়ান অ্যাক্টে কাজ করছে সেভাবেই তারা কাজ করবে। এখানে সেনাবাহিনীকে কোনো ধরনের ফোর্স করা যাবে না। সেই হিসাবে কিন্তু আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছিল অর্থাৎ একটি নিরপেক্ষ ব্যবস্থা, সেটা হোক প্রশাসনিক, সেটা হোক দাপ্তরিক কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব বিষয় মিলিয়ে সাধারণত আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ যে সকল হস্তক্ষেপ কামনা করেছিল সেই সকল হস্তক্ষেপের প্রমাণ কিন্তু সেনাপ্রধানের এই সকল বক্তব্য থেকে অনেকটাই প্রমাণিত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার
তাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঘাটানোর জন্য যেভাবে ব্যর্থতার শিকার হচ্ছেন, তাতে অনেকেই ধারণা করছেন যে অচিরেই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন দিয়ে দিতে পারে। এবং সেনাবাহিনীর প্রধানের ভাষ্যমত সাধারণত জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এভাবেই দেশ চলবে। এখন দেখার বিষয় আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে থাকছে কি থাকছে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে তাহলে তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি পারবে না এই বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম হচ্ছে। এবং হ্যাঁ, বাংলাদেশের গোটা জাতি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে অস্থিতিশীল বাংলাদেশ, সেই অস্থিতিশীল বাংলাদেশ নিয়ে কিন্তু বিভিন্নভাবে চিন্তিত।